আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতি হঠাৎই যেন থমকে গেছে, আর যে জায়গাটায় থমকে গেছে সে জায়গাটা হলো নিউ ইয়র্ক। জাতিসংঘের সম্মেলনে গেছেন সদল বলে মোহাম্মদ ইউনূস, এবং তাকে যথাযোগ্য স্বাগত জানাতে ছুটে আসছে আওয়ামী লীগের সদস্য সমর্থকরা ডিম টমেটো নিয়ে। এই খবরে নজর বাংলাদেশের মেইন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া সবার। এছাড়া কোনো দিকে কারো যেন নজরই নেই। এমনকি যে সেনাপ্রধান প্রায় নিয়ম করে নিউজের হেডলাইনে থাকেন তারও কোনো খবর নেই। সেনাপ্রধান যেন হঠাৎই খুব বেশি চুপ করে গেছেন। তার কথাবার্তা, কোথায় আছেন, কি করছেন, বিশেষ শোনা যাচ্ছে না। মেইন স্ট্রিম মিডিয়া না হয় ইউনূসের কোলবালিশ হয়ে ক্ষমতার ওম নিচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়া পর্যন্ত চুপ। এটা কি ঝড়ের পূর্ব লক্ষণ? প্রধান উপদেষ্টা ইউনূস 11 দিনের জন্য আমেরিকায়। এর মধ্যে বাংলাদেশের শাসক পরিবর্তনের সম্ভাবনা আদৌ আছে কি? আওয়ামী লীগের ঝটিকা মিছিল কি আরো উগ্র হয়ে উঠবে? ভারত কি নির্ণায়ক কোনো পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশে? নানান প্রশ্ন মানুষের মনে, আর এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সাম্প্রতিক নীরবতা ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মনে, তা কিন্তু অমূলক নয়। তবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে মোহাম্মদ ইউনূসের আমেরিকা সফরের সময়কালে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিছু গুরুত্বপূর্ণ উত্তেজনা যদিও রয়েছে। সেনাপ্রধান এই মুহূর্তে কোথায় আছেন, কেন আছেন, কি করছেন, এই খবরটা আদৌ প্রচারিত হয়নি, অন্তত আমার নজরে সেভাবে পড়েনি। কেন হয়নি? জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমানে মালয়েশিয়ায় 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নিতে গেছেন। কোথায় গেছেন? মালয়েশিয়ায় 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নেওয়ার জন্য, এবং তিনি বাংলাদেশে ফিরবেন সম্ভবত 27শে সেপ্টেম্বর। এর অর্থ হলো ইউনূস ও সেনাপ্রধান এই ওয়াকার উজ্জামান দুজনেই একই সময়ে দেশের বাইরে রয়েছেন। এটা কি দেশের বর্তমান শাসকের জন্য একটা ঝুঁকির ব্যাপার হলো না? দুজনের এই অনুপস্থিতি কি সেনার মধ্যে কোনো সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা বাড়িয়ে দেবে না? পাকিস্তানপন্থী ও ভারতপন্থী সেনা গোষ্ঠী কি এই সুযোগ কাজে লাগাবার চেষ্টা করতে পারে? বাংলাদেশের সেনাবাহিনীর যা পুরনো ইতিহাস, তাতে এমন ঘটনা ঘটা অসম্ভব নয়। তবে এই মুহূর্তে তার সম্ভাবনা কম। সেনাপ্রধান ও ইউনূসের মধ্যে প্রবল বিরোধ যদিও আছে, কিন্তু মনে রাখতে হবে এদের দুজনের টিকি অরিজিনালি আমেরিকার কাছে বাঁধা। তবু যে দুজনের ঝগড়াঝাঁটি, সেসব অনেকটাই হচ্ছে কৌশলগত। তবু চিরস্থায়ী দাসত্ব বলে যেহেতু কিছু নেই, এবং রাজনীতিতেও তো একদমই নেই, তাই সেনাপ্রধানের সামনে অন্য কিছু বিকল্প বা অন্য কোন কিছু অপশন আছে। তার একটা হলো ভারতের কাছাকাছি হওয়া এবং তার ফলশ্রুতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যবস্থা করা। কারণ ভারত চায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। এই ব্যাপারে সেনাপ্রধান যে কিছুটা হলেও মাঠে নেমেছেন, তার প্রমাণ তো কয়েক মাস আগে দিয়েছেন মার্জিনা আবদাল্লাহ নয়, সার্জিস আলম ও হাসনাত আবদাল্লাহ। আগেই বলেছি, ওয়াকার উজ্জামান মালয়েশিয়া গেছেন 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নেয়ার জন্যে।
একই সঙ্গে তিনি 49তম ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার, যেটার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক আর্মস আর্মি ম্যানেজমেন্ট সেমিনার IPAMS, এবং 11তম সিনিয়র এনলিস্টেড ফোরাম, যার সংক্ষিপ্ত কথা হচ্ছে SELF, সিনিয়র এনলিস্টেড ফোরাম, এর সম্মেলনে থাকবেন তিনি। এই যে সম্মেলনগুলো হবে, এর মূল আয়োজক কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কেন এর উদ্যোগ নিয়েছিল আমেরিকা? মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্রশান্ত মহাসাগরীয় কমান্ড IPACC তার প্রধান উদ্যোক্তা, যারা 1999 সাল থেকে এটি দ্বিবার্ষিক ভিত্তিতে আয়োজন করে আসছে। প্রতিবারই একটি সহ আয়োজক দেশ থাকে, এবার সেই দায়িত্ব নিয়েছে মালয়েশিয়া। পৃথিবীর 28টা দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা, যদিও সকল অংশগ্রহণকারী দেশের সম্পূর্ণ তালিকা এখনো পাওয়া যায়নি। তবে পূর্ববর্তী সম্মেলনগুলো সেখানে যারা অংশ নিয়েছে তাদের ভিত্তিতে এবারও কারা অংশ নেবে সেগুলো বলা যায়। নিশ্চিত অংশগ্রহণকারী দেশ হিসেবে থাকছে বাংলাদেশ, আর মার্কিন যুক্তরাষ্ট্র তো এর আয়োজক, মালয়েশিয়া সহ আয়োজক, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রুনাই, ফ্রান্স, যুক্তরাজ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপস্থিতির কারণে, এছাড়া কানাডা। এই সম্মেলনের অপ্রকাশিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য, এটা স্পষ্ট করে বলা নেই, কিন্তু এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সেটা হলো দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে একটি সমন্বিত কৌশল গড়ে তোলা। অর্থাৎ মূলত এই সম্মেলন হচ্ছে চীন বিরোধী, যেখানে যাচ্ছেন ওয়াকারুজ্জামান। এছাড়া এই অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করে চীনা প্রভাব প্রতিরোধ করা, সেটা হচ্ছে এর উদ্দেশ্য। মার্কিন নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনের মাধ্যমে ইন্দো প্যাসিফিকে তার নেতৃত্ব বজায় রাখার চেষ্টা করছে। IPACC ইন্দো প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কূটনৈতিক মঞ্চগুলোর একটা, যেখানে স্থল বাহিনীর নেতারা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে আলোচনা করেন এবং এবারও করবেন। 28টা দেশের অংশগ্রহণ এই বুঝিয়ে দেয় এই সম্মেলনের ব্যাপকতা ও গুরুত্ব কতখানি। নয়াদিল্লির সূত্র থেকে জানা যাচ্ছে একটি বিশেষ খবর, এই সম্মেলনের সাইড লাইনে আলোচনায় বসবেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ভারতের সেনাপ্রধান। আলোচনা হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে। সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কি হবে, কেমন ভাবে হবে, এই বিষয়গুলো ওয়াকারুজ্জামানের কাছ থেকে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে তাকে বুঝিয়েও দেবেন ভারতের সেনাপ্রধান। এবং নির্বাচনে কিভাবে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেসব নিয়েও আলোচনা চলবে। আর শেখ হাসিনার সঙ্গে আরো একটা বড় কথা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের ওয়াকারুজ্জামান সরাসরি কথা বলবেন। এখানে শত্রুতা নিরসনের ব্যবস্থা করে দেবেন ভারতের সেনাপ্রধান। যদিও তার মধ্যে যোগাযোগটা পুরো করে দেওয়ার দায়িত্ব ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। তিনি এই পুরো প্ল্যানটা তৈরি করেছেন। এবং এই যে শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের সরাসরি কথা বলা হবে, তার উদ্দেশ্য হচ্ছে শত্রুতা দূর করা, অন দ্য বেসিস অফ ফরগিভ অ্যান্ড ফরগেট। যা হয়েছে ভুলে যান, ক্ষমা করুন, এই হবে মোদ্দা বার্তা।
এই উদ্দেশ্য নিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে কমান্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে আসতে চেয়েছিলেন ওয়াকারুজ্জামান, কিন্তু বাধা দেন মোহাম্মদ ইউনূস। এবার সেই উদ্দেশ্য পূরণ হবে, বাংলা সেনা প্রধানের শেখ হাসিনার সঙ্গেও কথা বলবেন এবং ওই কমান্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে যে কথা হওয়ার কথা ছিল, যে কথাগুলো তার বলার ছিল, সেগুলো এবারে তিনি বলবেন। বাংলাদেশ নিয়ে পরবর্তী পরিকল্পনা যা আছে, ভারতের সঙ্গে বসে এই সময়ে সেটা সফল করে নেবেন ওয়াকারুজ্জামান। মনে রাখতে হবে একটা বড় কথা, সেটা হচ্ছে গত বছর 5 আগস্টের পর এই প্রথম ভারতের সেনা প্রধান এবং বাংলাদেশ সেনা প্রধান দুজনে মুখোমুখি বসবেন, এই প্রথম। এর কারণ হচ্ছে, দেখুন, এটাতে দুদেশের ওয়াকারুজ্জামান তিনি নিজেও এখানে বসতে চাইছেন, কারণ তিনিও চান না যে বাংলাদেশে কোনো যুদ্ধ বিগ্রহ হোক, তাতে তো মানুষের প্রাণ চলে যাবে, তার থেকেও বড় কথা হচ্ছে ভয়ঙ্কর ক্ষতি হবে। ক্ষতি দুই দেশেরই হবে কম বেশি। ভারত কোনোভাবেই বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে চায় না এই মুহূর্তে। তবে এটাও চায় ভারত যে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, ক্ষমতা গ্রহণ করুক। যদি আওয়ামী লীগ আসে তো ভারতের খুবই ভালো, যদি আওয়ামী লীগ নাও আসে, মানুষ যদি অন্য কাউকে চান তারা আসবেন, তাদের সাথে ভারত সম্পর্ক তৈরি করবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে নির্বাচন, সেই নির্বাচনকে স্বচ্ছ এবং শান্তিপূর্ণ হতে হবে। এবং ভারতীয় গোয়েন্দাদের খবর যদিও যে স্বচ্ছ নির্বাচন হলে শেখ হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন বিপুলভাবে সুনিশ্চিত। ভারত তাই খামোকা সামরিক অভিযানে নেমে পরিস্থিতিকে আরো জটিল করতে চায় না এবং বিশ্বের নিজের ভারতের যে একটি ছবি আছে শান্তির দেশ হিসেবে, সেই ছবিতে কালি পড়ুক এটাও চায় না। ভারতের স্ট্র্যাটেজি তাই যতভাবে চাপ দিয়ে সম্ভব একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা। এই ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশও আওয়ামী লীগকে নির্বাচনে যাতে আওয়ামী লীগ সুযোগ পায় এবং স্বচ্ছ এবং সুস্থ নির্বাচন যাতে হয়, সুষ্ঠু নির্বাচন, তার পক্ষে সমস্ত পশ্চিমা বিশ্ব আজ এক এক করে এসে দাঁড়াচ্ছে এবং ভারত এই ব্যাপারে সমস্ত পৃথিবীর সাথে যোগাযোগ, যে আন্তর্জাতিক কূটনীতি, সেটা তৈরি করে চলছে। এই পুরো ছবিটা পরিষ্কার হবে অক্টোবরে কেয়ারটেকার সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর। আমেরিকার চাপে এই ঘোষণা, সুপ্রিম কোর্ট তার যে রায় ঘোষণা করতে দেরি করছে, একের পর একবার এই শুনানি স্থগিত হচ্ছে, কিন্তু এবার আর হবে না। কেয়ারটেকার সরকার, এবারের রায়ে কেয়ারটেকার সরকার আসবেই। আর কেয়ারটেকার সরকার গঠিত হওয়ার পরে তবেই নির্বাচন কমিশন ঘোষণা দেবে নির্বাচনের দিনক্ষণের, কোন কোন দল নির্বাচনে থাকবে না থাকবে। ততদিন দেশের মধ্যে আওয়ামী লীগ মিছিলের বন্যা বইয়ে দেবে এবং সেই মিছিলকে রুখবার জন্য সেনা এবং পুলিশ পুরোপুরি নির্বিকার থাকবে এবং এই পুরো প্ল্যান নিয়ে এগিয়ে চলেছে ভারত। মালয়েশিয়াতে এই প্ল্যান সফল করতে ভারত বাংলাদেশ দুই দেশের সেনা প্রধান আলোচনায় বসছেন। আবার বলছি, 2024-এর গত বছরের আগস্টের পর এই প্রথম দুই দেশের সেনা প্রধান মুখোমুখি আলোচনায় বসছেন মূল সম্মেলনের সাইড লাইনে। আর এই বিষয়টি নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের চেয়ে কম গুরুত্বের নয়। দর্শক, গত ভিডিওতে বলেছিলাম অধ্যাপক ইউনূস তার ফতুয়ার বুক পকেটে করে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন লঘুচাপ। সেই রাজনৈতিক লঘুচাপের কবলে পড়ে নিউ ইয়র্কে ঝড় বৃষ্টি হয়নি বটে, তবে হয়েছে ডিম বৃষ্টি।
লঘুচাপ আজ করতে পেরে বাংলাদেশের বিমানবন্দরে সেলফির বন্যায় হাসির ফোয়ারা আগেই তৈরি করেছিলেন অধ্যাপক ইউনূসের মিত্ররা, বিশেষ করে তার প্রেস উইং। কিন্তু জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে বাতাসের বেগ বুঝতে পেরে 5 রাজনৈতিক সফর সঙ্গীকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া হয়। নিজেরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুর করে চলে যান হোটেলে। ফলাফল, 1 বছর আগে যে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে রিসেট বাটন চেপে বাংলাদেশের অতীত মুছে দেওয়ার তথ্য হাজির করেছিলেন অধ্যাপক ইউনূস, সেখানেই 23 সেপ্টেম্বর চরম নাজেহাল হতে হলো তারই রাজনৈতিক সফর সঙ্গীদের। সুনির্দিষ্টভাবে বললে তারই নিয়োগকর্তা এনসিপি নেতাদের। অথচ সরকারি সফরে যাওয়ার সব ব্যক্তিরই একই ধরনের সুবিধা পাওয়ার কথা ছিল। অধ্যাপক ইউনূসের এমন আচরণে অনেকেই ক্ষুব্ধ। এমনকি সরকারের মিত্রদের অনেকে সফর সঙ্গীদের বাঘের মুখে ঠেলে দিয়ে প্রধান উপদেষ্টা ও তার ঘনিষ্ঠজনদের নিরাপদ প্রস্থানের ঘটনায় ক্ষোভ জানাচ্ছেন। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, নিয়োগকর্তাদের এভাবে বিপদের মুখে ঠেলে দেয়া যার অভ্যেস, সেই অধ্যাপক ইউনূসের কাছে জুলাই আন্দোলনকারীদের ভবিষ্যৎ কি? ডুবন্ত জাহাজের যাত্রীদের একা ফেলে যিনি পেছনের দরজা দিয়ে পালান, তিনি কেমন কাণ্ডারি? বিশেষ করে কিংস পার্টি এনসিপি নেতারা শুধু স্বার্থের বলে কিনা সেই প্রশ্ন উঠছে। কারণ গত 1 বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে মব আর ডিম সন্ত্রাসকে যারা প্রেসার গ্রুপ বলে আখ্যা দিতেন, এখন তারাই নিউ ইয়র্কের ঘটনাকে বলছেন এটি শুধু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি দেখবে কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি। তার মানে কি এই, এতদিন যাদের উপর ভর করে ক্ষমতার মসনদে মজা নেওয়া হলো, তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এখন খুব নিয়মতান্ত্রিক উপায়ে ভাবছে অধ্যাপক ইউনূসের সরকার। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর বিশাল বহর নিয়ে ঢাকা ছাড়েন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে কেন্দ্র করে কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের প্রস্তুতির খবর আসছিল। সরকার পক্ষ থেকেও স্বীকার করা হয় বাস্তবতা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 17 সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, নিউ ইয়র্কে তারা বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন। ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, বিক্ষোভ ঠেকানোর উপায় তাদের হাতে নেই। এমনকি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের সাথে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিম যে বৈঠক করেছিল, সেখানেও বিষয়টি উঠে এসেছিল। নিরুপায় হয়ে অধ্যাপক ইউনূস বেছে নিয়েছিলেন দেশীয় কৌশল। কৌশলটি হলো বিভেদের রাজনীতি, দুপক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া, যেটাকে আমরা বলেছিলাম দেশীয় কার্যা বিদেশে নিয়ে যাওয়া। সে কৌশলে আকস্মিকভাবে সফর সঙ্গী করেন বিএনপি, জামাত এবং এনসিপির 6 নেতাকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় এই 3 দল পাল্টা শোডাউনের কৌশল নেয়। ধারণা করা হয়েছিল তাদের পাহারায় নিরাপদ হবে ডক্টর ইউনূসের দ্বিতীয়বারের মতো জাতিসংঘ যাত্রা। তবে আন্তর্জাতিক খেলোয়াড় বলে পরিচিত অধ্যাপক ইউনূস বাংলাদেশে বসেই বাতাসে বিপদের গন্ধ পেয়েছিলেন। নিউ ইয়র্কের বিমানবন্দরে নেমে বাতাসের উল্টো প্রবাহ ঠিকই ধরে পেলেন নোবেল বিজয়ী বিএনপি এবং জামাতের কিছু নেতাকর্মী এবং গুটি কয়েক এনসিপি সমর্থকেরা উপস্থিত হলেও তাদের তুলনায় আওয়ামী লীগের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। আবার শেষ মুহূর্তে দলীয় নির্দেশনা মেনে বিএনপি জামাত নেতাকর্মীরা হাজির হলেও সবাই ছিলেন দায়সারা। কথা ছিল অধ্যাপক ইউনূস এবং তার সফর সঙ্গীরা বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন, কিন্তু রহস্যময় কারণে বিএনপি জামাতের অবস্থান ছিল 8 নম্বর টার্মিনাল এলাকায়। বেশ কয়েকটি সূত্র জানায়, বিপদ আজ করতে পেরে পৌঁছানোর পর প্রায় 1.5 ঘন্টা বিমানবন্দরের ভেতরে অবস্থান করেন ডক্টর ইউনূসের দল। এই সময় ছড়িয়ে দেওয়া হয় সবাই বিকল্প পথে নির্ধারিত হোটেলে চলে গেছেন। এতে বিমানবন্দর এলাকা ত্যাগ করে বিএনপি জামাত সমর্থকদের বড় একটি অংশ, একমাত্র জামাতের নেতাকর্মীরা তাদের নেতা সৈয়দ আব্দুল্লাহ তাহেরের জন্য 8 নম্বর গেটে অবস্থান করছিলেন। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূস নিজের অত্যন্ত ঘনিষ্ঠ কিছু সঙ্গীকে নিয়ে বিশেষ প্রোটোকলে বিকল্প পথে বিমানবন্দর ছাড়েন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির আক্তার হোসেন এবং তাসলিম জারা সহ অন্যরা আটকে পড়েন বিমানবন্দরে। তারা 4 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা কর্মীদের তোপের মুখে পড়েন।
ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আক্তার হোসেন। তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং একটু সামনে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা আক্তার হোসেনকে উদ্দেশ্য করে স্বৈরাচারের দোসর কিলার আখ্যা দিয়ে একের পর এক ডিম ছুটতে থাকেন। এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে আঘাত করা ডিমগুলো ভেঙে কুসুম গড়িয়ে পড়তেও দেখা যায়। তবে মির্জা ফখরুল ও তাসনিম জারার উদ্দেশ্যে ডিম ছুটতে দেখা যায়নি। হুড়োহুড়ি করে সবাই গাড়িতে উঠেও রক্ষা পাননি। আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন। তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের যাওয়ার পথ করে দেয়। জেএফকে বিমানবন্দরে সফর সঙ্গীরা যখন নাজেহাল হচ্ছিলেন, ততক্ষণে বিকল্প পথে নিরাপদে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের পথে ছুটছিল অধ্যাপক ইউনূসের বিশেষ গাড়িবহর। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় কড়া পুলিশ প্রটোকলে বাছাই করা কিছু সফর সঙ্গী নিয়ে বিকল্প পথে বিমানবন্দর ছেড়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার গাড়িবহর। এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূসকে নিরাপত্তা দিতে যাদের উড়িয়ে নেওয়া হলো যুক্তরাষ্ট্রে, তাদের বিপদে ফেলে কি করে চলে গেলেন শান্তিতে নোবেল বিজয়ী? অনেকটা গাছে তুলে মই কিনে নেওয়ার মতো ঘটনার দৃশ্যায়ন হলো নিউ ইয়র্কের বিমানবন্দরে। সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টা নিরাপদে প্রস্থানের বহরের অংশীদার হয়েছিলেন বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম। বিস্ময়করভাবে তার টিমের অন্তত এক সদস্যের সেই বিশেষ বহরের জায়গা হয়নি। আক্তার যারা নাজেহাল হওয়ার সময় প্রেস উইংয়ে সেই সদস্যকেও দেখা যায় ভিডিওতে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাত্র কয়েক মাস আগেই তিনি বাংলাদেশে মবের ত্রাসকে প্রেসার গ্রুপের কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন। জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নাজেহাল হওয়ার ঘটনা নিয়েও তার প্রতিক্রিয়া অনেকটা দায়সারা। গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের শুধু বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি বাংলাদেশ কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে। নিউ ইয়র্কের বিমানবন্দরে নাজেহাল হওয়ার ঘটনার চেয়ে বড় হয়ে উঠেছে ঘটনার সময় অধ্যাপক ইউনূসের ভূমিকা নিয়ে। তার দীর্ঘদিনের মিত্রসহ কিংস পার্টির নেতারা ক্ষোভে ফুঁসছেন। সাংবাদিক জুলকারনাইন সাইন ফেসবুকে লেখেন, আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন, তাদের নিরাপত্তার বিষয়টা তো আপনার বিবেচনা করা উচিত ছিল ইউনূস সাহেব। ফ্লাইটের ভিতর এত খাতির যত্ন করে ছবি তুললেন, সেসব আবার ফলাও করে প্রচার করলেন, আর ল্যান্ড করার পর নিজে চলে গেলেন ভেজা বিড়ালের মতো নিরাপত্তার চাদরে, আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন। ফ্লাইটের ভিতর যেসব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটো সেশন করলেন, আপনারাই বা কোথায় ছিলেন? সম্মানিত ব্যক্তিদের রেখে স্রেফ হাওয়া হয়ে গেলেন। শেম অন ইউ অল। দর্শক, এনসিপির আক্তার যারা তো ডক্টর ইউনূসের সফর সঙ্গী, সবাই তো একই ফেরিতে থাকার কথা ছিল, কিন্তু ডিমের আঘাত যখন এলো, তখন ফেরি যেন ডুবন্ত জাহাজ, ক্যাপ্টেনের হদিস নেই। প্রশ্ন উঠেছে, এমন এক সুবিধাবাদী ক্যাপ্টেনের পিছু নিয়েছে কেন এনসিপি? আবার সেই ক্যাপ্টেনের সিপাহসালার বলছে এটা শুধুই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্ষুধার্ত বাঘের সামনে নিজের সেনাদের ফেলে দিয়ে নেতা যদি পালিয়ে যায়, সেটা তো ইতিহাসের নতুন নাটক। এনসিপির অনেকের কাছে এখন মনে হচ্ছে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হওয়া মানে শুধু বিদেশি সেলফি আর প্রেস কনফারেন্সে হাসি মুখে ডিম প্রতিরোধের ঢাল। তারা বলছেন, নেতা মানে শুধু নোবেল টাইটেল নয়, বিপদে পাশে থাকা। কিন্তু এখানে দলপতি যেন ডিমের দুনিয়ায় আলাদিন মোমবাতি জ্বালালেই গায়েব। এনসিপি কেউ কেউ তাই ভাবছেন ডক্টর ইউনূসের ষড়যন্ত্রে অংশ নিয়ে তারা কি সর্বনাশ ডাকছে। যেমন বাকসাস নেতা আব্দুল কাদের লেখেন, ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে গেলেন, বিপদের মুখে রাজনৈতিক নেতাদের অরক্ষিত রেখে নিজে নিরাপদে প্রস্থান করলেন। আগামী দিনে এমন আচরণ মোটা দাগে পুনরাবৃত্তি করেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়। বিপদ দেখলে নিজের নিরাপদ রাস্তা আগে বাগে খুঁজেন কি না। এনসিপির বেশ কয়েকজন নেতাও এই ঘটনায় আক্ষেপ ও হতাশা জানিয়ে পোস্ট দিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এনসিপি নেতাদের কেবল স্বার্থের বলি করা হচ্ছে কিনা। কেউ কেউ অধ্যাপক ইউনূসের উপর ক্ষোভটা এনসিপির দিকে টার্ন দেওয়ার জন্যই এমন নাটক সাজানো হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন।
দর্শক, বিপদে পড়লে অধ্যাপক ইউনূস যে দুঃসময় বন্ধুদের ছুঁড়ে ফেলে দেন তার নজির অতীতেও আছে। শেখ হাসিনা সরকারের আমলে যখন অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা চলছিল, তখন তার সম্মান রক্ষা কমিটি করে তার পাশে ছিলেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক আ.ব.ম. মুস্তফা আমিন। অথচ গত বছরের 25 নভেম্বর অধ্যাপক ইউনূসের নির্দেশে সেই বিপদের বন্ধুটিকে জেলে যেতে হয়। এনসিপির একাধিক সূত্র বলছে, নিউ ইয়র্কের ঘটনা দলটির নেতাদের কাছে নিজেদের অবস্থান ও অন্ধকারময় ভবিষ্যৎ পরিষ্কার হতে শুরু করেছে। একদিন আগে যারা 150 কনফার্ম বলে গলা উঁচিয়েছিল, তারা দেখেছে পুরো আমেরিকা জুড়ে 150 সমর্থক তন্ন তন্ন করে খুঁজে পায়নি তারা। অথচ বিমানবন্দরে জামাতের নেতারা নিজেদের নেতার পক্ষে স্লোগান দিয়েছে, হোটেলে ফিরে আক্তাজারদের স্লোগান দিতে হয়েছে জামাতের নেতাকর্মীদের নিয়ে। বিমানবন্দরে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগের একজনকে পুলিশ আটক করেছে, কেউ কেউ এমন দাবি করেছে। তবে দেশটির পুলিশ বলছে, প্রতিবাদের ভাষা হিসেবে ডিম ছোড়া যুক্তরাষ্ট্রের আইনে বড় কোনো অপরাধ নাই। যেহেতু ডিম ছোড়ার কারণে শারীরিক কোনো ইনজুরি হয়নি এবং সম্পত্তির ক্ষতি হয়নি, সে কারণে এটি দ্বিতীয় ক্যাটাগরির অপরাধ। যুক্তরাষ্ট্রের আইনে এর সর্বোচ্চ শাস্তি 15 দিনের জেল। তবে আরো একটি শাস্তি পেতে হতে পারে। যেহেতু ডিম ছোড়ার কারণে আক্তার হোসেনের ব্লেজার নষ্ট হয়েছে, তাই অপরাধ প্রমাণিত হলে যিনি ডিম ছুঁড়েছেন তাকে ব্লেজার পরিষ্কারের খরচ দিতে হবে। দর্শক, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে একবার ডিম ছুঁড়ে মেরেছিলেন প্রতিপক্ষ দলের এক সমর্থক। তখন ব্রিটেনের আদালত বলছিল, ডিম ছোড়ায় ব্লেয়ারের ব্লেজার হানি হয়েছে, সে কারণে অভিযুক্তকে ব্লেজারের দাম দিতে হবে। নিউ ইয়র্কের একাধিক সাংবাদিক স্থানীয় পুলিশের বরাত দিয়ে আমাদের জানিয়েছে, আটক হওয়া যুবলীগ কর্মী মিজানুর রহমানের বিরুদ্ধে ছুরি দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেছিলেন এক বিএনপি কর্মী। এ কারণেই তাকে আটক করা হয়। তবে এরই মধ্যে সেই অভিযোগ মিথ্যা বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। কাল কোর্টে হাজির করা হলে তিনি ছাড়া পেতে পারেন। দর্শক, সামাজিক মাধ্যমে বিদেশের মাটিতে আওয়ামী লীগের এমন ডিম ছোড়ার নিন্দাও অনেকে করেছেন। তারা বলছেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আবার আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, গত 13 মাসে যেভাবে মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয়েছে, আদালত পাড়ায় ডিম ও মব সন্ত্রাস করা হয়েছে, সেগুলোকে ভাবমূর্তি আর মানবাধিকার উজ্জ্বল করেছিল। সরকারের সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূসের টিম চেয়েছিল প্রধান উপদেষ্টার উপর যে ক্ষোভ গত 13 মাসে জন্ম নিয়েছে, সেটি যেন ডাইভার্ট হয়ে এনসিপির দিকে ঘুরে যায়। জেএফকে বিমানবন্দরে যা ঘটেছে তাতে ইউনূসের টিম কিছুটা হলেও লক্ষ্যে সফল হয়েছে। জেএফকে বিমানবন্দর এলাকায় আক্তার হোসেনকে যারা ডিম ছোড়েন, তাদের মধ্যে মিজানও ছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ পুলিশ না তোলায় দুশ্চিন্তা আরো বেড়েছে অন্তর্বর্তী সরকারের। যুক্তরাষ্ট্রের মাটিতে সামনের 10 দিন এ ধরনের আরো ঘটনার মুখোমুখি হতে হবে কিনা সেই শঙ্কাও বাড়ছে। গতকালের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, ইউএস এর ফরেন অফিস এরই মধ্যে বাংলাদেশ মিশনকে একটি পরামর্শ দিয়েছে। সেটি হলো, ডক্টর ইউনূস ও তার সঙ্গীদের খুব বেশি প্রয়োজন না পড়লে হোটেলে বন্দি থাকা। সব মিলিয়ে জাতিসংঘে দ্বিতীয়বারের সফর আসার পরিবর্তে হতাশা হয়ে এসেছে অধ্যাপক ইউনূস এবং তাদের মিত্রদের জন্য। যে সফরটি হতে পারত নিজেদের মধ্যে বিশ্বাস দৃঢ় করার উপায়, সেটির জন্ম নিচ্ছে একের পর এক অবিশ্বাস। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।